আপনি কি কখনো গভীর রাতে একা বসে অনুভব করেছেন কেউ যেন আপনাকে দেখছে? অথবা হঠাৎ করে শূন্য ঘরে একটা ঠান্ডা বাতাস অনুভব করেছেন, অথচ জানালাগুলো সব বন্ধ? আপনি কি কখনো শুনেছেন দরজা বন্ধ হওয়ার শব্দ, কিন্তু যখন তাকিয়েছেন তখন সবকিছু স্বাভাবিক? আপনি একা ভাবছেন, কিন্তু আসলে কি একা? নাকি আপনার চারপাশেই কিছু আছে যা শুধু রাতের অন্ধকারে জেগে ওঠে? সবাইকে স্বাগতম রাতের ডায়েরি ইউটিউব চ্যানেলে। এখানে আমরা তুলে ধরছি বাস্তব অভিজ্ঞতা, ভয়ঙ্কর ঘটনা আর রহস্যময় কাহিনী, যা শুনলেই গা ছমছম করে ওঠে। আজকের রাত হতে চলেছে আরও ভয়ঙ্কর, আরও রহস্যময়, কারণ আমরা নিয়ে এসেছি এমন এক গল্প যা শুনলে হয়তো আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। তবে শুধু আমরাই নয়, আপনিও যদি কোনো ভৌতিক বা রহস্যময় ঘটনার সাক্ষী হয়ে থাকেন, তাহলে আমাদের সঙ্গে শেয়ার করুন। আপনার দেখা, শোনা বা অনুভব করা যে কোনো অদ্ভুত ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিন স্ক্রিনে দেয়া ইমেইলে অথবা ভিডিওর ডিসক্রিপশনে দেয়া ঠিকানায়। যদি আপনার গল্প নির্বাচিত হয়, তাহলে সেটি আমি আমার কণ্ঠে তুলে ধরব এবং হাজার হাজার দর্শক শিহরণ জাগানো সেই ঘটনা শুনবে। তাই সাহস থাকলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং ঘন্টার আইকনটি অন করুন, যাতে এমন ভয়ঙ্কর সব গল্প মিস না হয়। এখন আলো নিভিয়ে নিন, চারপাশের নীরবতা অনুভব করুন এবং প্রস্তুত হন এক রহস্যময় জগতে প্রবেশের জন্য। আমরা চলে যাচ্ছি আজকের শিহরণ জাগানো অজানা ঘটনার গভীরে। জানি না আজকের গল্পটা কারো কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হবে। আমার নাম ইকরা। বর্তমানে আমি মেডিকেলের ৩য় বর্ষের ছাত্রী। ২০০৬ সাল। ছোটবেলায় সেই সময় স্কুলে যাওয়া আসার জন্য আমার একজন সঙ্গী ছিল। আমরা এক এলাকাতেই থাকতাম, আর ও আমার ক্লাসেই অন্য সেকশনে পড়তো। আমরা প্রতিদিন যাওয়া আসার সময় অনেক মজা করতাম। ও খুব ফর্সা ছিল আর খুব সুন্দরী ছিল। আমার কাছে কেন যেন ওকে সুন্দরের থেকে ফর্সা বেশি মনে হতো। কিছু কিছু মানুষ থাকে যাদের গায়ের রং দেখে মনে হয় রক্তশূন্যতা আছে। ওর গায়ের রং ছিল সেই ধবধবে ফর্সার থেকেও সুন্দর। ওরা ছিল 2 ভাই 1 বোন। ওর বড় বোন আবার আমার বড় বোনের বান্ধবী ছিল। ওর মা ছিল খুব অহংকারী। ওনাদের ছিল 3টা জিনিসের অহংকার। ওনারা নিজেদের খুব সুন্দরী মনে করতেন, একটা সময় উনি খুব পর্দা করতেন, আর একটা সময় উনি খুব রোজা নামাজি ছিলেন। তখন আমরা খুব বেশি পর্দা না করলেও উনি সবসময় হাত মোজা, পা মোজা, নিকাব সব করতেন। আর আমরা শুধুই বোরখা পরতাম, হিজাব পরতাম, নিকাব পরতাম না। কিন্তু আমরা সবাই নামাজি এখনও, আলহামদুলিল্লাহ। যাই হোক, উনি সবসময় দেখলেই খুব এসব নিয়ে কথা বলতেন, এইটা সেইটা খুব জ্ঞান দিতেন, যেন পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষ উনি। কিন্তু ওনাদের খুব একটা টাকা পয়সা ছিল না, আর কি মধ্যবিত্ত মানুষ, খেয়ে পড়ে ভালো ছিলেন। আমাদের অবস্থান তখন বেশ ভালো, বলতে গেলে আমরা উচ্চবিত্তদের তালিকায় তখন, তাই আমাদের সাথে সবাই সখ্যতা করতে পছন্দ করতেন। এটাই হয়তো সমাজের নিয়ম। ওর নামটাই বলা হয়নি, ওর নাম ছিল মার্জিয়া। মার্জিয়ার কিছু ভালো দিক ছিল, ও খুব সহজে মানুষকে বিশ্বাস করত, আবার মানুষের খুব নিন্দা করত ওর মায়ের মতন। ওর সব থেকে যেটা আমার খারাপ লাগতো, ও খুব বানিয়ে বানিয়ে কথা বলতো। এতটা চাপা আমি কখনোই কারো কাছ থেকে শুনিনি। এর আগে ওর খালা, এটা ওর মামা, এটা সেটা আসা যাওয়ার পথে পুরোটা আমার কান ঝালাফালা করতো। আমাকে জিজ্ঞেস করতো আমার এমন কেউ কিছু আছে কিনা। ও সব জানতো আমার ফ্যামিলি সম্পর্কে, আমার আত্মীয় স্বজন বেশিরভাগ দেশের বাইরে। তখন ও জেনেও আমার কাছ থেকে জানতে চাইতো, কিন্তু আমি ছোটবেলা থেকে এইসব কথা অন্যকে শোনাতে বা বলতে পছন্দ করতাম না। আমার যা কিছু আছে সেটা আমি নিজে, আমার কোন আত্মীয় কি করে, কোথায় থাকে, সেটা দিয়ে আমার কিছু না, বা অন্যের জেনেও কিছু হবে না বলে আমি মনে করি। এরপর একদিন হঠাৎ শুনলাম ওর বড় বোনের বিয়ে, প্রায় 2008 সালের দিকে। ওর বোনের বিয়ে হচ্ছে দেশের বাইরের পাত্রের সঙ্গে। পাত্র ওর ভাইয়ের বন্ধু, পাত্র জার্মান সেটেলড। বিয়ের পরপরই তাকে নিয়ে যাবে। বেশ ভালো শুনে আমার বেশ খুশি। একজন ভালো থাকলেই সবার ভালো লাগে। কিন্তু ওর মা সবসময় বলতো, বিদেশে ভালো মানুষ মেয়ে বিয়ে দেয় না, যাদের অনেক টাকার লোভ তারাই মেয়েকে বিদেশে পাঠায়। যাই হোক, ওর বোন ওখানে চলে যাওয়ার পর থেকে শুরু হলো আরেক গল্প। আপু এটা পাঠায়, ওটা পাঠায়। ও আর জার্মান জুতা ছাড়া কিছু পড়তে পারে না, সবকিছু ওর আপু পাঠায়। সব কথা এসব শুনতে শুনতে আমার খুব অসহ্য লাগতো, তবুও কখনো কিছু বলতে দিতাম না। হঠাৎ একদিন আমাদের এক্সামের রেজাল্ট দিল। ওকে জিজ্ঞাসা করলাম টোটাল কত পেয়েছে। ও কিছুতেই বলবে না। আমি মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম। কিছুদিন পর রাতে ওদের বাসায় গিয়েছি এক কাজে। ওর রুমে গিয়ে দেখি ও রূপচর্চায় খুব বিজি।
যেখানে আমি পড়াশোনায় প্রায় পাগল হয়ে যাওয়ার অবস্থায় ওর রুমে ঢুকে দেখলাম ওর পড়ার টেবিলে ওর রেজাল্ট কার্ডে সবগুলোতে ফেল। আমি অবাক। আমি জানতাম না ও এত বাজে স্টুডেন্ট। ও খুব রাগ করলো কেন দেখলাম তাই। এরপর থেকে খেয়াল করলাম ও আমাকে অ্যাভয়েড করা শুরু করলো। আমার সাথে কিছুতেই সে যেতে চায় না। অনেকভাবে এটা সেটা করে স্কুলে একা যায়। ওর বাবা মা চাচ্ছে আমার সাথে যাক, কিন্তু ও চাচ্ছে না। যাই হোক, আমারও অনেকগুলো টিউশন শুরু হয়, যাওয়া আসার সময় মেলে না। ও কমার্সে চলে যায় আর আমি সায়েন্সে, তাই একসাথে আর যাওয়া হয় না। এসএসসির পর ও কম্বাইন্ড কলেজে চলে যায় আর আমি ওমেন্স কলেজে অ্যাডমিট হই। এরপর হঠাৎ একদিন রাস্তায় ওকে দেখলাম। আমি পড়তে যাচ্ছিলাম ব্যাচে। প্রথমে ওকে আমি চিনতে পারি না। হঠাৎ মনে হলো একটা মেয়ে কোনো একটা পার্টিতে যাচ্ছে। আমি হঠাৎ খেয়াল করলাম এটা মার্জিয়া। ও কলেজে যাচ্ছিল, সম্পূর্ণ চেঞ্জ, মুখে মেকআপ, ঠোঁটে লিপস্টিক। আমি নিজের দিকে তাকিয়ে খুব লজ্জা পাচ্ছিলাম। আমার কখনো সময় হয়ে ওঠে না নিজের একটু খেয়াল রাখার। আমার পড়াশোনা আর ফ্যামিলির চাপে এসব নিয়ে ভাবার সময় নেই। যাই হোক, ও আমাকে দেখে বলল, ইকরা, নিজের কি অবস্থা করেছো? এত পড়ে কি হবে বলো? এটা বলে আমাকে নিয়ে খুব হাসলো। আমি একটু লজ্জাতেই পড়ে গেলাম। আসলেই তো, এত পড়ে কি হলো জীবনে? এরপর হঠাৎ একদিন আমার এক ক্লাসমেট, আমরা একসাথে স্কুল থেকে আসছি, ওর নাম রুবা। রুবা এসে বলল, ইকরা, তুমি এত সুন্দর, তোমাকে ছোট থেকে দেখে আসছি, তোমাকে একটা কথা বলতাম, যদি কিছু মনে না করো। আমি ভাবতেও পারিনি ও কি বলতে চাচ্ছে। ও বলল ওর বড় ভাই আমেরিকা থাকে, বিয়ে করতে যাচ্ছে, আমার মতন একজনকে খুঁজছে, অনেক সুন্দর ওর ভাই। আমি জবাবে বললাম, রুবা, আমি তো এসব নিয়ে ভাবি না, তুমি নিজেও জানো আমার এখন মাথায় শুধুই পড়াশোনা। ও বুঝতে পারলো আমাদের তখন 19-20 বছর বয়স, ওর ভাই তখন 35 বছর বয়স, যেটা আমি পরে জানতে পেরেছি, কিন্তু শারীরিকভাবে তার বয়স বোঝার উপায় নেই। অনেক মাস পরে হঠাৎ আমার বেলকনিতে দাঁড়িয়েছিলাম, দেখলাম রুবা আর ওর ফ্যামিলি মেম্বার এসেছে, মার্জিয়ার সাথে কোলাকুলি করছে। পরে জানতে পারলাম মার্জিয়ার সাথে রুবার ভাইয়ের বিয়ে। রুবার ভাইয়ের অনেক টাকা পয়সা, প্রায় 18 বছর হলো বিদেশে থাকে, অঢেল সম্পদের মালিক। এরপর ধুমধাম করে ওদের বিয়ে হলো। এর প্রায় বছর খানেকের মধ্যেই ও আমেরিকা চলে গেল। এখন শুরু হলো আসল জিনিস। ও সারাদিন ওর সব ছবি এফবিতে আপ দিতে থাকে, ওর ওয়েস্টার্ন ড্রেস পরা ছবি, সারাদিন হাজব্যান্ডকে নিয়ে ঘোরাফেরা, ন্যাকামি, গোল্ড এক্সপেরিয়েন্সিভ শপিং, আরও কত কিছু। অনেক মানুষের বিদেশে বিয়ে হয়, অনেক টাকা পয়সা থাকে, কিন্তু ওর মতন এমন শো অফ আর টাকা খরচ করা আমি এর আগে কাউকে দেখিনি। সবাই ওকে নিয়ে কথা বলতো। হঠাৎ দেখলাম ওর মা বাবা ওখানে ওর কাছে বেড়াতে গিয়েছে, আর ওর মায়ের ছবি, তাও সাজগোজ করা ছবি এফবি ওয়ালে। যে সারাদিন নিকাব নিয়ে আমাদের খোঁটা দিত, তার ছবি, আর নানা গোল্ড আর দামি পোশাকের ছবি তার। এসব দেখে আমাদের অনেকেই অনেক কমেন্ট শুরু করলো। নানাভাবে আমার কানে আসলো সেগুলো। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা মানুষ, তা ওর ব্যাপারগুলো আমার কানে আসা শুরু করলো। ওকে দেখে, ওর চলাফেরা দেখে কোনোভাবে ওকে মুসলিম মনে হতো না, আর ওর সব দেখলে মনে হতো দুনিয়ায় সব, আখেরাত বলে কিছুই নেই। আমি প্রায় দীর্ঘ নিঃশ্বাস ফেলতাম আর বলতাম, আল্লাহ পাক ওকে হেদায়েত দান করতো। আমাদের আশপাশের অনেকেই বলতো, দেখেছো ওর কত টাকা, বাবা মায়ের সব কিছু পূরণ করছে, টাকার কোনো অভাব নেই ওদের। আমি ভাবতাম জীবনে কখনোই অনেক টাকা পয়সা দেখেনি, হঠাৎ এমন টাকা দেখে হয়তো একটু খরচ করতে মন চেয়েছে, তাই এমন করছে। বছরখানেক কেমন চললো, হঠাৎ শুনলাম মার্জিয়া মারা গিয়েছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না, আমি কি ভুল শুনছি না। পরে জানলাম ওর কিছুদিন আগে ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল, এখন হঠাৎ করে ও মারা গেল। আমি অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। আচ্ছা, আমার কি কোনো নজর লেগেছে? আমি তো সবসময় ওকে দেখলেই বলতাম, মাশাআল্লাহ, ও যেন ভালো থাকে। আল্লাহ পাক আমার নজরে কি ওকে কবর পর্যন্ত পৌঁছে দিল? আমি কিছুই বুঝতে পারছিলাম না। রুবার সাথে আমার যোগাযোগ ছিল, ফোন দিয়ে ওর কথা জিজ্ঞেস করতে বলল, কি দিয়ে কি হয়ে গেল আমরা বুঝতে পারলাম না, কিন্তু আমরা শিওর এসব হয়েছে ওর এফবি এর সব পোস্টের কারণে। বদনজর ওকে ধ্বংস করে দিল। আমি জানি না আপনাদের কাছে হয়তো এই গল্পটা একদম ভয়ঙ্কর মনে হয়নি বা একদমই সাধারণ মনে হয়েছে, কিন্তু গল্পটা একবার কল্পনা করুন। একজন 27-28 বছরের মেয়ে হঠাৎ মাত্র 3 মাসের মাথায় মারা গেল। না কোনো সন্তান আছে, না কিছু। সন্তানের কথা বলতে মনে পড়ল, মাঝে ওর সাথে একবার কথা হয়েছিল। বলেছিলাম, ভেবে নিচ্ছ না কেন? ও বলেছিল ও আসলে এসব চায় না, এখন অনেক ঘোরাফেরা, শপিংয়ের ইচ্ছা, আরও কিছু বছর পরে এসব নিয়ে ভাববে। আমি ভাবলাম সে সময় কি আরও পেল? আমি আর কিছুই লিখতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনাটি 100% সত্য, আমার নিজের জীবনের সাথে সম্পৃক্ত। আমি সবসময় ভালো কিছু দেখলে মাশাআল্লাহ বলি, আল্লাহর কাছে বলে দেই আরও ভালো হোক। তারপরেও কি আমার নজর লেগে গেল? পরের ঘটনায় চলে যাচ্ছি।
এই ঘটনাটা আমার আম্মুর কাছ থেকে শোনা, আমি এখন আমার আম্মুর ভাষায় বলছি। তখন আমার বিয়ে হয়নি। আমার গ্রামের একটি ছোট ছেলে একদিন বিকালে দোকানে কিছু কিনতে যায়। উল্লেখ্য, দোকানে যাওয়ার পথে একটি গোরস্থান পার হতে হয়। গোরস্থানের পাশে একটি বড় গাছ, তার পাশে 2-3টি তাল গাছ এবং একটি তেঁতুল গাছ রয়েছে। এই জায়গাটার পাশ দিয়ে যেতে দিনের বেলাতেও গাছ ছমছম করে। তার উপর ছেলেটা একা দোকানে গেছে। মাগরিবের আজান দেয়া হয়ে গেছে, কিন্তু ছেলেটা বাড়ি ফেরেনি। ছেলেটার মা বাবা তাকে খুঁজতে বের হয়, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায় না। তখন তারা বাড়ি ফিরে এসে আমাদের গ্রামের একজন লোকের কাছে যায়। এই লোকটির নাকি তুলারাশি, চিনভূত দেখার ক্ষমতা আছে। তিনি দেখেন যে ছেলেটাকে একটি গোরস্থানে রাখা হয়েছে। সবাই তখন সেই গোরস্থানে ছেলেটাকে খুঁজতে যায়, কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই জিনগুলো ছেলেটাকে নিয়ে চলে যায়। তখন সবাই আবার লোকটার কাছে যায়। তুলারাশি আবার জিন দেখেন। এবার তিনি দেখেন যে ছেলেটাকে একটি তালগাছে তোলা হচ্ছে। সবাই তখন হুজুরকে নিয়ে তালগাছের নিচে যায়। হুজুর আজান দেন এবং বলেন, ছেলেটাকে নিচে নামিয়ে দাও। কিন্তু জিনগুলো আবার ছেলেটাকে একটি পুকুরে নিয়ে যায়। সবাই আবার পুকুরে খুঁজতে যায়, কিন্তু ততক্ষণে ছেলেটাকে তারা অন্য কোথাও নিয়ে গেছে। সবাই আবার বাড়ি ফিরে আসে। এইভাবে সারা রাত কেটে যায়। শেষ রাতে আবার যখন তুলারাশি দেখেন, তখন তিনি দেখেন যে ছেলেটাকে পুকুরের গাছের শেকড়ের নিচে লুকিয়ে রাখা হয়েছে। সবাই আবার পুকুরে খুঁজতে যায়, কিন্তু ততক্ষণে ছেলেটাকে জিনেরা মেরে ফেলেছে। জিনদের মধ্যে 7 ভাই ছিল, তাদের মধ্যে একজন ভালো ছিল। ভালো জিনটি খারাপ জিনগুলোকে বলেছিল, ছেলেটাকে মেরো না, তার পরিবারের কাছে ফিরিয়ে দাও। কিন্তু খারাপ জিনগুলো তার কথা শোনেনি। পরে সেই জিনগুলোকে হাজির করা হয়। তাদের জিজ্ঞাসা করা হয়, তোমরা ছেলেটাকে কেন মেরেছ? তখন তারা বলে, ছেলেটাকে আমরা দোকান থেকে ফেরার পথে ধরে নিয়ে গিয়েছিলাম। পরে যখন সবাই তাকে খুঁজতে শুরু করে, তখন আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাই ছেলেটাকে মেরে ফেলেছি। এই ঘটনাটাও আমার আম্মুর থেকে শোনা, আমি এখন আমার আম্মুর ভাষায় বলছি। আমার শ্বশুরের পুরনো বাড়ি থেকে বের হয়ে নতুন বাড়ি তৈরি করেন। উল্লেখ্য, তখন আমাদের বাড়ির আশেপাশে কোনো বাড়ি ছিল না। 40 ডিসিমেল জমির উপর টিনের চালাওয়ালা ঘর তৈরি করা হয়েছিল। বাকি জমিগুলো খালি পড়েছিল। গ্রামের বাথরুমগুলো সাধারণত ঘর থেকে একটু দূরে হয়। আমাদের বাথরুমও ঘর থেকে একটু দূরে ছিল। বাথরুমের পাশে একটি পাঠিখানা, ছোট পুকুর এবং তার পাশে একটি শিমুল গাছ ছিল। শিমুল গাছটিতে একটি খারাপ জিন বাস করত। মাঝে মধ্যে শিমুল গাছটিতে প্রচণ্ড বাতাস হতো, কিন্তু বাড়ির কারো কোনো ক্ষতি হতো না। এমনই একদিন সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। তখন রাত 9টা থেকে 10টার দিকে। গ্রামে রাত 10টা মানে অনেক রাত। হঠাৎ টিনের চালে অনেক কিছু পড়ার শব্দ হতে থাকে। আর ঘরের পাশে 2টি নারিকেল গাছ ছিল, তাদের পাতাগুলো এমনভাবে নেড়ে দেওয়া হচ্ছিল যেন প্রচণ্ড তুফান হচ্ছে গাছটার উপর। তখন সবাই ভয় পেয়ে যায়। আমার শ্বশুর বুঝতে পারেন যে এগুলো জিনেদের কাজ। আগেও এমন হতো, হঠাৎ হঠাৎ এসে শব্দ করত। এমনই একদিন আবার অনেক শব্দ হতে থাকে। তখন আমার শ্বশুর এসে জিনদের বলেন, আপনারা আসছেন, একটু জিরিয়ে নিন, তারপর আবার চলে যান। আমার বৌঝিদের কোনো ক্ষতি করবেন না। এরপর আমাদের বাড়িটি বন্ধ করে দেয়া হয়, যাতে আর কোনো খারাপ কিছু বা কারো কোনো ক্ষতি করতে না পারে। এই ঘটনাটা আমার আব্বুর থেকে শোনা, আমি এখন আমার আব্বুর ভাষায় বলছি। আমাদের বাড়ি নদীর পাশে হওয়ার কারণে রাতে অনেক সময় নদীতে মাছ ধরতে যেতাম। এমনই একদিন ঠিক করলাম মাছ ধরতে যাব। তখন রাত 11টা। কিছু মাছ ধরার পর দেখি আশেপাশে অনেক শিয়াল ডাকছে। তখন গা একটু ছমছম করে উঠল। আমি ঠিক করলাম আর মাছ ধরব না। তারপর নদীর পাশের চর দিয়ে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর দেখি একটি বড় কুকুর আমার দিকে এগিয়ে আসছে। আমি লক্ষ্য করলাম কুকুরটা সাধারণ কুকুরের চেয়ে একটু বড়। তখন একটু ভয় লাগলো। আমি সাথে থাকা একটি বিড়ি ধরলাম এবং হাঁটতে থাকলাম। এমন সময় কুকুরটা হঠাৎ একটি বড় দামড়া গরুর রূপ নিল। আমি তখন বুঝতে পারলাম এটা নিশ্চয়ই কোনো খারাপ জিনিস। আমি আরও জোরে হাঁটতে থাকলাম। ওই খারাপ জিনিসটা এবার অনেকগুলো শিয়ালে পরিণত হলো। আমি তখন ভয় না পেয়ে বললাম, তুই যা খুশি হ, আমার কিছু করতে পারবে না। আমি সিগারেট টানতে টানতে আরও সামনে এগিয়ে গেলাম। সে জিনিসটা আমার সামনে আসতে চাইলে আমি আমার সাথে থাকা জাল দেখালাম। জালে গোল্লা মাছ ধরার ওজন ছিল, তাই সে জিনিসটা ভয় পেয়ে পিছিয়ে গেল আর আমি ভালোভাবে বাড়িতে ফিরে এলাম। পরের ঘটনা। বরিশালের প্রত্যন্ত গ্রাম জলেশ্বরী। চারদিকে শস্যক্ষেত, মাছ দিয়ে বয়ে গেছে ছায়া নদী। দিনের আলোয় শান্ত নিরীহ যেন এক শিল্পীর তুলি দিয়ে আঁকা দৃশ্য। কিন্তু রাত নামলেই সেখানে এক অন্যরকম নীরবতা নামে, একটা শীতল নিস্তব্ধতা যা বাতাসকেও থমকে দেয়। গ্রামের মানুষের বিশ্বাস এই নদীর মধ্যে কিছু আছে, কিছু এমন যা মানুষ নয়, যেখানে রাতের পর রাত কেউ না কেউ হারিয়ে যায়। আর যারা ফিরে আসে তারা ঠিক মানুষের মতন থাকে না। তাদের চোখের দৃষ্টি ফাঁকা, ঠোঁটে এক অদ্ভুত অচেনা হাসি। কেউ কেউ বলে নদীর জলে নাকি ডাইনি থাকে।
সেখানে তার ছায়া ভাসে। কোনো সময় বাড়ি ফিরতে দেরি হলে তাড়াতাড়ি ফেরার জন্য নদীর ধার দিয়ে আসার সময় রাতের নির্জনতায় শুনতে পায় কেউ যেন ফিস করে ডাকছে। গ্রামের বয়স্করা সতর্ক করে দেন, রাতে ছায়া নদীর ধারে যাস না, পা হরকালে আর ফিরতে পারবি না। রৌফ এসেছে জলেশ্বরীতে তার দাদার পুরনো জমি জমা সংক্রান্ত কিছু কাজের জন্য। তার দাদা জাকির হোসেন একসময় জলেশ্বরীর সবচেয়ে প্রভাবশালী মানুষদের একজন ছিলেন। তার মৃত্যুর পর জমির মালিকানা নিয়ে পারিবারিক ঝামেলা শুরু হয়। শহরে বসে দলিল দস্তাবেজ মেলাতে গিয়ে গণ্ডগোল হচ্ছিল। তাই রৌফ ঠিক করে কিছুদিন গ্রামের বাড়িতে থেকে কাজ গুছিয়ে নেবে। এখানে আসার পর গ্রামের মানুষ তাকে ভালোভাবেই গ্রহণ করেছে। শহরের ছেলে হলেও রৌফের সাথে কথা বলতে সবার বেশ মজাই লাগে। সে মানুষ হিসেবেও খুব মিশুকে এবং শ্রদ্ধাশীল। একদিন দুপুরে মুহুরীর বাড়ি থেকে কাজ সেরে সে হাঁটতে হাঁটতে চলে আসে গ্রামের বিখ্যাত কালাবট তলায়। এটা একটা বিশাল পুরনো বট গাছ, যার শিকড় মাটিতে লম্বা দড়ির মতো ঝুলে আছে। গাছের বয়সের কোনো নথি নেই। শোনা যায় এখানে বছরের পর বছর গ্রাম পঞ্চায়েতের বিচার বসত। এখন সন্ধ্যার পর গ্রামের মানুষ এখানে বসে গল্প করে, চা খায়, পরের দিনের কাজের পরিকল্পনা করে, নিন্দামন্দ কুটকচালি করে। সেদিন কয়েকজন বৃদ্ধ আর তরুণ মিলে নানা রকম গল্প করছিল। বৃদ্ধদের মধ্যে 4 জন বেশ জনপ্রিয়। তারা হলেন সাহেব আলী চাচা, গ্রামের সবচেয়ে অভিজ্ঞ মানুষ, বয়স 80-র কাছাকাছি। রশিদ চাচা চায়ের দোকান চালান। গল্পের আসরে তিনি সবচেয়ে প্রাণবন্ত। কাদের মোল্লা কম কথা বলেন, কিন্তু তার সব গল্পই গা ছমছমে। আবুল মিয়া সবকিছুতে হাসেন, কিন্তু ভয়ঙ্কর গল্প শোনালে একদম চুপ মেরে যান। রশিদ চাচার চায়ের দোকানের সামনে বসে সবাই গল্প করছিল। রৌফও 1 কাপ চা নিয়ে গুছিয়ে বসে এদের গল্প গুজব শুনছিল। একসময় আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে ছায়া নদী। সবাই নিজের মতন করে ছায়া নদীর ভয়াবহতার কথা বর্ণনা করছিল। এইসব শুনতে শুনতে রাফি হঠাৎ ফিক করে হেসে বলে, তোমরাও পারো বটে, কি সব আজগুবি ভূতের গল্প বানিয়েছ? দেখেছ কখনো নিজের চোখে তোমরা? খালি বানিয়ে বানিয়ে গল্প। সাহেব আলী চাচা চোখ শুরু করে বললেন, হাফিজ থাকলে ওর থেকেই জানতে পারতিস। আমরা যা বলছি তার এক বর্ণ মিথ্যা নয়। রশিদ চাচা চায়ের কেটলি নামিয়ে বললেন, এইটারে খামোখা হেলা কইরো না বাবাজি, শহরের সাওয়াল তো, একটু ভয় পাইলে কি এমন ক্ষতি? রৌফ আবার হাসতে হাসতে চায়ে শেষ চুমুক দিয়ে বলল, রশিদ চাচা, তোমার চায়ের দুধে যেটুকু জল আছে এই গল্পগুলোই পুরোটাই জল, হা 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 হা। সাহেব আলী চাচা এবার একটু রেগে গিয়ে বললেন, তুই যদি সত্যিই সাহসী হস তবে রাত 1:30টায় নদীর ধারে থেকে ঘুরে আয়, দেখবি ওখানে জালের ছায়ায় শুধু নদীর ঢেউ ভাসে না। কাদের মোল্লা সাহেব আলীর দিকে তাকিয়ে নিচু গলায় বললেন, শেষবার যে গেছিল তার কথা মনে আছে? ছায়া নদীর ধারে যাওয়ার 4 দিন পর ওর। রৌফ আবার হেসে ফেলে। তার শহরে যুক্তিবাদী মন এসব মানতে রাজি নয়। সে ভাবে পুরো ব্যাপারটাই মানুষের কল্পনা। ভয় পেয়ে নিজেরাই গল্প বানিয়েছে। ভুটটুত বলে কিছু নেই। চায়ের কাপ রেখে রশিদ চাচাকে টাকা পয়সা মিটিয়ে দিয়ে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে গভীর ভাবনায় ডুবে যায় সে। আজগুবি লাগলেও গল্পের গভীরতা তার মনে বেশ ভালোই কৌতূহল জাগাতে পেরেছে। কিন্তু কয়েকদিনের মধ্যে সে আবার এসব ভুলেও গেল কাজের চাপে। সপ্তাহখানেক যাওয়ার পর অবশেষে জমি জেরেত সম্পত্তির কাজ শেষ হলো। রব দেখল তার হাতে তখনও 2 দিন সময় রয়েছে। ভাবলো এবার ভালো করে গ্রামটা একটু ঘুরে দেখা যেতে পারে। এই কদিন তো শুধুই মুহুরীর বাড়ি, পরিবারের নানান লোকের সঙ্গে সমঝোতা করা, বোঝানো এসব চলছিল। গ্রাম ঘুরতে ঘুরতে সে আবার কালাবটতলায় এসে পৌঁছালো। মনটা চা চা করছে। তখন দুপুর 12টা বেজে 27 মিনিট। রশিদ চাচার চায়ের দোকান ফাঁকা। রশিদ চাচা নিজেও নেই দোকানে। ছোট একটা ছেলে ভেতরে বসে বসে দোলে দোলে কি একটা বই পড়ছে। শিশু শ্রমিক রাখা অন্যায় এবং সেটা নিয়ে রাফি বেশ সোচ্চার। তবে গ্রামে এই সমস্ত নিয়ে বেশি কথা বলে লাভ নেই, সেটাও সে জানে। এমনিতেও আর 2 দিনই রয়েছে এখানে, তাই ঝামেলা না বাড়িয়ে চা না খেয়ে পা বাড়ালো বাড়ির দিকে। পুরনো বটগাছটার দিকে তাকাতে তাকাতে সে যখন এগোচ্ছিল, হঠাৎ করেই তার মনে পড়ল ছায়া নদী এবং তাকে ঘিরে রহস্যময় গল্প এবং গ্রামবাসীদের আতঙ্কের কথা। ঠিক করলো শিশু শ্রমিক তো না হয় সে বন্ধ করতে পারবে না, তবে শহরে যাওয়ার আগে গ্রামবাসীদের মন থেকে এই অকারণ ভয় সে দূর করে দিয়ে যাবে। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর বাড়ির লোককে কিছুটি না বলে চুপি চুপি একটা টর্চ আর একটা ভাঙা গাছের ডাল নিয়ে সে হাঁটা লাগলো ছায়া নদীর তীরে। রাত তখন 1:30। মেঘের আনাগোনায় চাঁদের আলো আবছা হয়ে আছে। চারদিকে শুনশান নীরবতা। নদীর ধারে পা রাখতেই রাফির মনে হলো নদীটা আর 5টা সাধারণ নদীর মতোই। রাতের অন্ধকারে জলের ওপর চাঁদের আলো পড়েছে, হালকা ঢেউ উঠছে, তীরে ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে। মাঝখানে কুয়াশার চাদর মেলে দিয়েছে শীতের রাত। সে নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে চারপাশ দেখল।
না, কোথাও কিছু অস্বাভাবিক লাগছে না। সে নিজের সন্দেহের ওপর নিজে হেসে ফেলল। সবই গল্পগুজব, ভয় পাওয়ার কিছু নেই, মনে মনে বলল সে। তবে একটা বিষয় একটু অদ্ভুত লাগছে। বাতাস নেই, অথচ তালগাছের পাতা তীর তীর করে কাঁপছে। তার পরক্ষণেই নিজেকে বলল, না, ধরে সব মনের ভুল। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা আকস্মিক অনুভূতি তাকে চমকে দিল। চারপাশের বাতাস হঠাৎ করে ভারী হয়ে গেছে, যেন কোনো অদৃশ্য কিছু ধীরে ধীরে তাকে গিলে নিচ্ছে। তার সঙ্গে কেমন একটা অদ্ভুত গন্ধ বাতাসে ভাসছে, পচা শ্যাওলার গন্ধ, ভেজা মাটির গন্ধ। আর রৌফ গভীর করে শ্বাস নিল। সঙ্গে সঙ্গে বুকের ভেতর শীতল একটা স্রোত বয়ে গেল। মানুষের নিঃশ্বাসের গন্ধ। কখনো কোনো মানুষের খুব মুখের কাছে দাঁড়ালে একটা উষ্ণ নিঃশ্বাসের গন্ধ পাওয়া যায়। এই গন্ধটাও ঠিক তেমনই, অথচ আশেপাশে কেউ কোথাও নেই। চারপাশের কুয়াশা সদ্য জাল দেয়া দুধের স্বরের মতন গাঢ় হয়ে আসছে। বিশেষ করে নদীর উপরে যে কুয়াশার স্তর গড়ে উঠেছে, সেটা ধীরে ধীরে নদীর পাড়ে মাটির উপর এগিয়ে আসছে। খুব মন দিয়ে দেখলে মনে হচ্ছে যে কুয়াশার মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। আশপাশ থেকে দম বন্ধ করার স্তব্ধতা রৌফকে ধীরে ধীরে গ্রাস করছে। এতটাই নিস্তব্ধ পরিবেশ যে তালগাছের পাতাগুলো এখন আর কাঁপছে না। হঠাৎ খুব কাছ থেকে একটা চাপা হাসির শব্দ এলো। একটা নয়, অনেকগুলো কণ্ঠ যেন একসাথে হাসছে, ফিসফিস করছে। শব্দটা ঠিক কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। রৌফ বুঝতে পারল চাচাদের কথা না শুনে সে বেজায় ভুল করে ফেলেছে। এবার যেভাবে হোক তাকে বাড়ি ফিরে যেতে হবে, কারণ এই ছায়া নদীর আশেপাশে এমন কিছু রয়েছে যা অতি প্রাকৃতিক। রাফি পিছিয়ে আসতে চাইল, কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। একটা ঠান্ডা স্রোত পায়ের গোড়ালি বেয়ে উপরে উঠছে। সে নিচে তাকিয়ে দেখল সে আর নদীর পাড়ে নেই, হাঁটু পর্যন্ত জলে ঢেকে গেছে। অথচ কখন কিভাবে সে নদীর ভেতরে নেমে এসেছে তা একদমই মনে নেই। যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিঃশব্দে টেনে এনেছে, অথচ সে টেরই পায়নি। রৌফ এত কিছুর মধ্যে টর্চের কথা ভুলে গিয়েছিল। হঠাৎ সম্মিত ফেরায় টর্চটা জ্বালিয়ে টর্চের আলো ফেলল জলে। নিজের প্রতিবিম্বিত খুঁজে পেতে চাইছিল, কিন্তু তার প্রতিবিম্ব নেই। প্রতিবিম্বের বদলে জলের ওপরে ধীরে ধীরে ভেসে উঠল একটা মুখ। কোনো শরীর নেই, কেবল একটা মুখ। মুখের গড়ন অস্পষ্ট, যেন কেউ তার মুখাবয়ব মুছে দিয়েছে। চোখ দুটো কেবল গভীর নিকষ অন্ধকার, তবে মুখের এক অংশ স্পষ্ট তার ঠোঁটে। একটা অদ্ভুত হাসি ছড়িয়ে আছে সেখানে, যেটা একসাথে ঠান্ডা এবং ভয়ঙ্কর, যেন মৃত কিছুর জীবন্ত হওয়ার ব্যর্থ আস্ফালন। নদীর জলে ঢেউ উঠলে সেই ঢেউয়ের সঙ্গে সঙ্গে মুখটাও দোলে উঠছে। কখনো স্পষ্ট হচ্ছে, কখনো ভেঙে যাচ্ছে, আবার নতুনভাবে গড়ে উঠছে। নেশাতুর প্রাণীর মতন রাফি সেই মুখটার দিকে একদৃষ্ট তাকিয়ে থাকলো। চোখের পলকও পড়ছে না তার। সে দেখল একটা নয়, মুখটার চারপাশে আরও অনেকগুলো মুখ ধীরে ধীরে গঠিত হচ্ছে। প্রথমে আবছায়ার মতো, তারপর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। তারা সবাই একসাথে ভেসে উঠছে, আবার ঢেউয়ের সঙ্গে মিশে যাচ্ছে। কেউ কারোর থেকে আলাদা নয়, কেউ কারোর চেয়ে বেশি জীবন্ত নয়। সবার চোখের জায়গায় সেই একই অন্ধকার ভরা শূন্যতা। সবকটা মুখ তাকিয়ে আছে রৌফের দিকে, আর তাকিয়ে থাকার সঙ্গে সঙ্গে যেন ভেতরের প্রাণশক্তি শুষে নিচ্ছে। রৌফ অনুভব করল তার শরীর অবশ হয়ে আসছে। গলার ভেতর একটা শূন্যতা তৈরি হচ্ছে, এক ধরনের চাপা শ্বাসরোধের অনুভূতি। এবং তখনই সে অন্ধকারের ভেতর থেকে একসাথে অনেকগুলো কণ্ঠস্বর ধীরে ধীরে ফিসফিস করে বলে উঠল, চল রৌফ। শব্দটা কানের ভেতরে ঢুকে গেল। চল রাফি, চলো রাফি, চল রাফি। রৌফ পেছনে ঘুরতে চাইল, কিন্তু পারল না। তার শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। নদীর জল ঠান্ডা, কিন্তু তার চেয়েও ঠান্ডা অনুভূতি তার পায়ের নিচে ছড়িয়ে পড়ছে। শিকড়ের মতো কিছু একটা ধীরে ধীরে নদীর নরম মাটি ফুঁড়ে উঠে আসছে এবং তার পায়ের চারপাশ পেঁচিয়ে ধরছে। তার বুকের ভেতরটা হাফরের মতো ধূপ ধূপ শব্দ করতে লাগলো। রৌফ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে গঙ্গানি ছাড়া আর কোনো শব্দ বের হলো না। রৌফের পায়ের চারপাশে কুয়াশার বলয়টা উপরের দিকে উঠছে, আর সেই কুয়াশার ভেতর থেকে ফিসফিস করে ভেসে আসছে অস্পষ্ট কণ্ঠস্বর, এবার সময় হয়েছে। কণ্ঠগুলো একসঙ্গে ফিসফিস করছে, কিন্তু তারা একে অপরের সঙ্গে সংঘর্ষেও আছে। যেন কেউ কেউ রাফিকে ডাকছে, আবার কেউ তাকে প্রতিরোধ করছে। পায়ের চারপাশের ঘন কুয়াশার আস্তরণের ভেতর থেকে একটা একটা করে আঙুল বেরিয়ে আসছে। শুকনো ফ্যাকাশে আঙুলগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠছে, যেন জল থেকে জন্ম নিচ্ছে। রৌফের নিজের শরীরের দিকে তাকিয়ে দেখল তার ত্বক সাদা হয়ে যাচ্ছে। না, শুধু সাদা নয়, ধীরে ধীরে ফ্যাকাশে নীলচে ছায়ায় ঢেকে যাচ্ছে। আর
তার হাত তুলে দেখতে ইচ্ছে করলো, কিন্তু হাত তুলতে গিয়ে দেখলো তার আঙুলগুলো আর আগের মতো নেই। তারা একটু একটু করে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে, অথচ মাংসের নিচে কেমন একটা নড়াচড়া। মনে হচ্ছে একসঙ্গে অনেকগুলো সরু সরু জিনিস কিলবিল করছে তার ত্বকের ভেতর। রৌফের চোখের সামনে নদীর জলের ভেতর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল সেই আবছায়া মুখটা। এক বিশালাকায় মুখ, যার কোনো রূপ নেই, শুধু এক গভীর শূন্যতা। তার চোখের জায়গায় কিছুই নেই, যেন তার অন্ধকারের দরজা। আর সেই দরজা দিয়ে কিছু একটা রৌফের দেহের দিকে এগিয়ে আসছে। রৌফ যত নিস্তেজ হয়ে পড়ছে, সেই ভেসে ওঠা মুখটার ঠোঁটের হাসি আরও চওড়া হচ্ছে। একটা নয়, তার চারপাশে আরও অনেকগুলো মুখ ধীরে ধীরে ফুটে উঠল। তারা সবাই তাকিয়ে আছে। তাদের চোখের গভীর শূন্যতা একসঙ্গে টেনে নিচ্ছে রৌফের সমস্ত সত্তা। তার শরীরের প্রতিটা কোষ শীতল হয়ে আসছে, তার শ্বাস আটকে যাচ্ছে, এবং তখনই তার কানের কাছে কেমন যেন একটা যুদ্ধের শুরু হলো। না না, ও এখনও পুরোপুরি তৈরি হয়নি। ও নিজে এখানে এসেছে, ও আমাদের আর দেরি নেই। ও এখনও বেঁচে আছে, ও এখন আমাদের মতো হয়নি। কণ্ঠগুলো একে অপরের সঙ্গে লড়াই করছে, যেন দুটো বিপরীত শক্তি রৌফের শরীরের দখল নেয়ার জন্য টানাটানি করছে। কিন্তু রৌফ ধীরে ধীরে অনুভব করলো সে নিজেই নিজের মধ্য থেকে গলে যাচ্ছে। তার শরীরটা যেন ধোঁয়ার মতো হয়ে যাচ্ছে। তার চোখের দৃষ্টি ধীরে ধীরে মিশে যাচ্ছে চারপাশের অন্ধকারের সঙ্গে। তার আম্মির কথা মনে পড়ল। আব্বুর মুখ ভেসে উঠল চোখের সামনে। জ্বরের সময় উদ্বেগ আর স্নেহ নিয়ে আপুর মাথায় হাত বুলিয়ে দেওয়া মনে পড়ে গেল। শেষবারের মতো রৌফ নিজের অস্তিত্বকে অনুভব করার চেষ্টা করল। তারপর পরদিন সকালে হৈ হৈ রব পড়ে যায়। রাফিকে খুঁজে না পেয়ে রৌফের গ্রামের বাড়ির লোক দৌড়ে আসে কালাবরতলায়, কারণ এখানে বহু মানুষের সমাগম হয়। হতে পারে তারা কোনো সন্ধান দিতে পারল, কিন্তু রৌফের কোনো খোঁজ পাওয়া যায় না। কি মনে হওয়াতে রশিদ চাচা চায়ের কেটলিটা নিচে নামিয়ে এক হাঁক পেড়ে বলে, চল সবাই ছায়া নদীর ধারে। কালাবরতলার লোকেরা আতকে উঠলেও জোট বেঁধে ছায়া নদীর দিকে রওনা হয়। কাছাকাছি আসতেই ভেজা মাটিতে পায়ের ছাপ দেখা যায়। কিছু দূর পর্যন্ত চপ্পলের ছাপ, তারপর খালি পায়ের। একজোড়া চপ্পল সাইডে পড়ে আছে। এটা রাফির পায়েই সবাই দেখেছিল। রশিদ চাচার অনুমান সত্যি হয়। রাফি এই ছায়া নদীর তীরে এসেছিল গতকাল রাতে। সবাই একসাথে জোট বেঁধে পায়ের ছাপ লক্ষ্য করে নদীর দিকে এগোতে থাকে, কিন্তু ছাপগুলো যেন জালের ধারে এসেই হঠাৎ শেষ হয়ে গেছে, কোথাও আর এগোয়নি। রৌফের আর কোনো চিহ্ন তারা দেখতে পায় না। সাহেব আলী চাচা দীর্ঘশ্বাস ফেলে বলে, ছেলেটা আমাদের কথা শুনল না, আর আমিই বাকি মরতে ওকে বলতে গেলাম সাহস দেখানোর জন্য। হ্যাঁ, কপাল। সবাই বুঝতে পারল রৌফের কি পরিণতি হয়েছে, কিন্তু ভয়ে তারা সেই কথা মুখে উচ্চারণ করল না। সারা গ্রাম জুড়ে শুধুই ফিসফিস আলোচনা। শহরের বাড়িতে খবর গেল, তারা এলেন, পুলিশে খবর দেয়া হলো, তদন্ত শুরু হলো। সারা গ্রাম উথাল পাতাল করে খোঁজা হলো। এমনকি ছায়া নদীর জলেও দিনের বেলা ডুবুরি নামানো হলো। কোথাও কিছু নেই। রৌফ চিরজীবনের মতো হারিয়ে গেছে। দেহ না পাওয়ায় বুকের ভেতর এক চিলতে আসার প্রদীপ নিয়ে রৌফের আব্বু আম্মি আপু শহরে ফিরে আসে। হয়তো কোনোদিন ছেলে ঘরে ফিরবে, ভাই ঘরে ফিরে আসবে। জলেশ্বরী গ্রামে ছায়া নদীর আতঙ্ক এখনও রয়েছে। তবে রৌফের চলে যাওয়ার পর থেকে গভীর রাতে নদীর জলে একটা নতুন ছায়া দেখা যায়। সেই ছায়া রৌফের, কিন্তু সে আর আগের মতো নেই। তার চোখ ফাঁকা, গভীর অন্ধকারে ডুবে আছে। ঠোঁটের কোণে সেই অদ্ভুত বাঁকা হাসি, যেটা তার নয়, বরং এমন কিছুর হাসি যা তার ভেতরে জন্ম নিয়েছে। রাত গভীর হলে নদীর ওপার থেকে এখনও শোনা যায় একটা চাপা ফিসফিসানি। কিছু ফিসফিস বলে, ফিরে যা, ফিরতে হলে এখনই ফিরে যা। আবার আরেক ফিসফিসানি বলে ওঠে, না, ও আমাদের, দল ভারী করতে হবে। গ্রামের কেউ কেউ বলে তারা মাঝে মধ্যে রাতের অন্ধকারে নদীর ধারে একটা অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখে। সাদা ফ্যাকাশে মুখ, তার চোখের গভীরে কেবল এক শূন্য অন্ধকার। মনে হয় আকুল হয়ে কিছু বলতে চাইছে। হঠাৎ করে কিছু মাস পরে রৌফ ফিরে এসেছিল 1 সপ্তাহের জন্য। এই 1 সপ্তাহ রৌফ একটা রুমে সারাদিন কিছু লিখেছে। সেটার কারণে আজ আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে পারছি। সপ্তাহখানেক পরে রৌফের লাশ সামনের পুকুরের সাথে লাগানো রেন্ডি গাছের সাথে উল্টা করে ঝোলানো অবস্থায় পাওয়া যায়, যেটার ব্যাখ্যা কেউ দিতে পারেনি আজ অবধি। এই ঘটনাগুলোর ব্যাখ্যা আপনাদের কাছে থাকলে আমাদেরকে জানাবেন অবশ্যই। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের জীবনের ঘটনাগুলো আমাদের লিখে পাঠাবেন। আমি রমেজ, খুলনাতে থাকি। আজ আমি একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছি
আপনাদের সাথে। ঘটনাটি খুব বেশি ভয়ঙ্কর আপনাদের নাও লাগতে পারে, কিন্তু আমাদের সেদিন ঠিক কী অবস্থা হয়েছিল বোঝাতে পারবো না। আজ থেকে প্রায় কয়েক বছর আগের কথা। খুলনার একটি বিখ্যাত কলেজে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে রাত 10টার পরে কলেজের বেশ কিছু ছাত্রছাত্রী, বন্ধুবান্ধব, স্যার সবাই মিলে আলপনা আঁকছিলাম, যা প্রায় সব কলেজেই করে। মোটামুটি সব কাজ শেষ করে রাত প্রায় 12টা 30 নাগাদ আমরা কলেজ ত্যাগ করি। ভোরবেলা কলেজের প্রোগ্রাম আছে প্রভাত ফেরির, তাই আমি ডিসাইড করলাম আজ আর বাসায় না গিয়ে বন্ধুদের ম্যাচে চলে যাব, যেন সবাই মিলে আড্ডা দিতে পারি আর সকালে একসাথে বের হতে পারি প্রোগ্রামে অ্যাটেন্ড হবার জন্য। আমরা 3জন ছিলাম একসাথে। কলেজ থেকে বন্ধুর ম্যাচ ছিল প্রায় 10 মিনিটের রাস্তা। বলে রাখা ভালো, আমরা রেল লাইন দিয়ে হেঁটেই বাসায় যেতাম সব সময়। ওই দিনও সেমভাবেই আমরা হাঁটছি। শীতের রাত, সাথে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল সেই চিরচেনা রেল লাইন। ছিমছাম পরিবেশে কুয়াশার মধ্যে আমরা এক প্রকার এনজয় করতে করতে বাসার দিকে হাঁটছি। এত রাতে কোনো হোটেল খোলা পাবো বলে মনে হচ্ছে না, তবুও যদি কোনোটা খোলা পেতাম তাহলে একটু খেয়ে নিতাম। রেল লাইনের পাশে স্বভাবতই ময়লা নর্দমার স্তূপ থাকে। যখন আমরা সেই জায়গাটা ক্রস করলাম, তখন আমরা কিছু উদ্ভট শব্দ শুনতে পেলাম। শুনে এমন মনে হলো যেন কেউ হাড় চিবোচ্ছে। ভাবলাম হয়তো কোনো কুকুর কিছু খাচ্ছে, কিন্তু মোবাইলের ফ্ল্যাশ অন করে সেখানে ধরলাম কিসের শব্দ সেটা দেখার জন্য। প্রায় সবসময় এসব ময়লায় পচা খাবার বিড়ালও খায়, কিন্তু ফ্ল্যাশ ধরার পর আমরা কিছুই দেখতে পেলাম না। বিষয়টা আমরা কেউই পাত্তা না দিয়ে আবারও ম্যাচের দিকে হাঁটা শুরু করলাম। একটু পর সেই উদ্ভট শব্দটা আবারও শুনতে পেলাম। পিছনে ফিরে তাকাতে আমরা কেউই কিছু দেখতে পেলাম না। ময়লার স্তূপ থেকে এখন একটু সামনে আমরা, তবুও বিচ্ছিরি গন্ধ যেন আমাদের সাথেই আছে মনে হচ্ছে। শীতের রাতেও মনে হচ্ছিল চারপাশটা খুব ভারী আর অনেক গরম। কিছুটা ভয় মনে আসলেও আমরা 3জন থাকায় এত বেশি ভয় আমাদের লাগেনি। কিন্তু কেমন যেন আমি রিয়াদকে জিজ্ঞেস করলাম, এই গন্ধটা তো তীব্র আর বাজে কেন রে? রিয়াদ বলল, ঠিক বলেছিস, আমার বমি আসছে। টিটু কোনো উত্তর দিচ্ছে না, মনে হচ্ছে যেন টিটু কোনো গন্ধই পাচ্ছে না। রিয়াদ হঠাৎ বলল, আমি মনে হয় বমি করেই ফেলবো। হঠাৎই মোবাইলে কল আসলো। কে মিয়া, আমারে রাইখা যাইতেছো গা কেন? দাঁড়াও একটু, কুয়াশাতে তোমাদের দেখাও তো যাইতেছে না, দাঁড়ায় থাকো, আইতেছি। টিটুর গলা পেয়ে আমি পাশে তাকিয়ে দেখি শুধু আমি আর রিয়াদ। তাহলে টিটু কোথায়? দুজনই অবাক। আমরা না এতক্ষণ একসাথে আসলাম। পিছন হেঁটে টিটুকে জিজ্ঞেস করলাম, তুমি না আমাদের সাথে হাঁটছিলে এতক্ষণ? ওর জবাব ছিল সে নাকি আমাদের বলেছিল একটু দাঁড়াতে, ওর একটু হালকা হতে হবে। আর এটা বলে সে হালকা হতে গেল। তার মানে আমরা দুজনের কেউই সেটা শুনলাম না। উল্টো টিটুকে নিয়েই হাঁটলাম, যে কিনা আমাদের টিটুই না। আমরা খেয়াল করে বুঝলাম সে বিশ্রী গন্ধটাও এখন আর নেই। এতে 3জন প্রচণ্ড ভয় পেয়ে বেহুশ হই অবস্থা। সবাই এত শীতের মধ্যেও ঘামছি ভয়ে। কোথাও পড়েছিলাম এসব ময়লার স্তূপে থাকে পালিশ নামক এক জিন, যারা মানুষদের ভয় দেখায় আর তাতে ওরা আনন্দ পায়। তবে কি সে জিন ছিল? আমি একটু আগেও স্পষ্ট দেখেছি আমাদের পেছনে টিটুর মতন একজন। তাহলে কে ছিল আমাদের সাথে? আমরা দোয়া দরুদ পড়তে পড়তে দ্রুত পা চালিয়ে ম্যাচে এসে শীতের রাতেও গোসল করলাম। এরপর থেকে রেল লাইনের ওই জায়গাটা দেখলে ভয় করত। আর প্রভাত ফেরির জন্য কলেজে আলপনা আঁকা পুরোপুরি বাদ দিয়ে দেই এরপর থেকে। এরপর থেকে আমরা আর বের হই না কখনোই, কারণ সেদিন হয়তো আমাদের কোনো ক্ষতি হয়নি। এরপর যদি কোনো ক্ষতি হয় সেদিন আমরা কি করব? পরের ঘটনায় চলে যাচ্ছি। আমি মিলা। এই ঘটনাটা আমার আম্মুর কাছ থেকে শোনা। আমি এখন আমার আম্মুর ভাষায় বলছি। তখন আমার বিয়ে হয়নি। আমাদের গ্রামের একটি ছোট ছেলে একদিন বিকালে দোকানে কিছু কিনতে যায়। সেখানে দোকানে যাওয়ার পথে একটি গোরস্থান পার হতে হয়। গোরস্থানের পাশে একটি বড় গাছ, তার পাশে 2-3টি তাল গাছ এবং একটি তেঁতুল গাছ রয়েছে। এই জায়গাটার পাশ দিয়ে যেতে দিনের বেলাতেও গাছ ছমছম করে। তার উপর ছেলেটা একা দোকানে গেছে। মাগরিবের আজান দেওয়া হয়ে গেছে, কিন্তু ছেলেটা বাড়ি ফেরেনি। ছেলেটার মা বাবা তাকে খুঁজতে বের হয়, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায় না। তখন তারা বাড়ি ফিরে এসে আমাদের গ্রামের একজন লোকের কাছে যায়। এই লোকটির নাকি তুলারাশি জিনভূত দেখার ক্ষমতা আছে। তিনি দেখেন যে ছেলেটাকে একটি গোরস্থানে রাখা হয়েছে। সবাই তখন সেই গোরস্থানে ছেলেটাকে খুঁজতে যায়, কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই জিনগুলো ছেলেটাকে নিয়ে চলে যায়। তখন সবাই আবার লোকটার কাছে যায়। তুলারাশি আবার জিন দেখেন। এবার তিনি দেখেন যে ছেলেটাকে একটি তালগাছে তোলা হচ্ছে। সবাই তখন হুজুরকে নিয়ে তালগাছের নিচে যায়। হুজুর আজান দেন এবং বলেন, ছেলেটাকে নিচে নামিয়ে দাও। কিন্তু জিনগুলো আবার ছেলেটাকে একটি পুকুরে নিয়ে যায়। সবাই আবার পুকুরে খুঁজতে যায়, কিন্তু ততক্ষণে ছেলেটাকে তারা আর অন্য কোথাও নিয়ে যায়।
সবাই আবার বাড়ি ফিরে আসে। এভাবে সারা রাত কেটে যায়। শেষ রাতে আবার যখন তুলারাশি দেখেন, তখন তিনি দেখেন যে ছেলেটাকে পুকুরে গাছের শিকড়ের নিচে লুকিয়ে রাখা হয়েছে। সবাই আবার পুকুরে খুঁজতে যায়, কিন্তু ততক্ষণে ছেলেটাকে জিনরা মেরে ফেলেছে। জিনদের মধ্যে 7 ভাই ছিল। তাদের মধ্যে একজন ভালো ছিল। ভালো জিনটা খারাপ জিনগুলোকে বলেছিল, ছেলেটাকে মেরো না, তার পরিবারের কাছে ফিরিয়ে দাও। কিন্তু খারাপ জিনগুলো তার কথা শোনেনি। পরে সেই জিনগুলোকে হাজির করা হয়। তাদের জিজ্ঞাসা করা হয়, তোমরা ছেলেটাকে কেন মেরেছ? তখন তারা বলে, ছেলেটাকে আমরা দোকান থেকে ফেরার পথে ধরে নিয়ে গিয়েছিলাম। পরে যখন সবাই তাকে খুঁজতে শুরু করে, তখন আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাই ছেলেটাকে মেরে ফেলেছি। চলে যাচ্ছি পরের ঘটনায়। এই ঘটনাটাও আমার আম্মুর থেকে শোনা। আমি এখন আমার আম্মুর ভাষায় বলছি। 8 বছর বয়সী নিতিনের জন্মদিনে তার বাবা তাকে একটি সুন্দর পুতুল উপহার দিলেন। পুতুলটি দেখতে খুব সাধারণ ছিল না। এর চোখগুলো কাচের মতো চকচক করত, আর মুখে এক অদ্ভুত হাসি লেগেছিল। নিলয় পুতুলটি পেয়ে খুব খুশি হয়েছিল, কিন্তু তার মা পুতুলটি দেখেই কেমন যেন অস্বস্তি বোধ করলেন। প্রথম দিন সব ঠিকঠাক ছিল, কিন্তু রাত বাড়তেই ঘটতে লাগলো অদ্ভুত ঘটনা। নিতিন যখন ঘুমিয়ে পড়ল, তখন তার ঘরে হালকা ফিসফিস আওয়াজ শুনতে পেল তার মা। প্রথমে ভেবেছিলেন বাতাসের শব্দ, কিন্তু ভালো করে শুনলে মনে হলো যেন কেউ কথা বলছে। পরের দিন সকালে নিতিন জানালো, রাতে সে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছে। এক ছোট্ট মেয়ে কাঁদছিল আর বলছিল, আমাকে এখান থেকে বের করো। নিতিনের মা বাবা ভেবেছিলেন এটা নিছকই একটা দুঃস্বপ্ন, কিন্তু ধীরে ধীরে পুতুলটি নিয়ে আরও অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। একদিন নিতিনের মা পুতুলটিকে অন্য ঘরে রেখে গেলেন, কিন্তু কিছুক্ষণ পর দেখলেন সেটি আবার নিলয়ের পাশে পড়ে আছে। নিতিনের মনে হতে লাগলো পুতুলটি তাকে গভীর দৃষ্টিতে দেখছে। এক রাতে সে ঘুম থেকে জেগে দেখল পুতুলটি তার বিছানার পাশেই দাঁড়িয়ে আছে। কিন্তু ভয় পাওয়ার চেয়েও আশ্চর্যের বিষয় ছিল তার পুতুলটি আগের চেয়ে কিছুটা বড় হয়ে গেছে। নিতিনের বাবা মা যখন বুঝতে পারলেন পুতুলটি সাধারণ কিছু নয়, ওঝার কথা শুনে নিতিনের বাবা মা আতঙ্কিত হয়ে গেলেন। কবিরাজ বললেন, এই পুতুলের ভেতর একটা আত্মা আটকা আছে, কিন্তু সেটা ভালো নাকি খারাপ সেটা এখনো বোঝা যাচ্ছে না, সাবধান থাকো। কিন্তু কবিরাজের এই সাবধান বাণী খুব দেরিতে এলো। সেদিন রাতে নিতিনের ঘরে ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। রাত তখন প্রায় 3টা। নিলয়ের মা হঠাৎ শুনলেন তার ছেলে ফিসফিস করে কারোর সঙ্গে কথা বলছে। তিনি ধীরে ধীরে ঘরের দরজার কাছে গিয়ে কান পাতলেন। তুমি কে? নিতিনের ফিসফিস ভেসে এলো, তোমার বন্ধু, আমি মুক্তি চাই নিলয়। নিতিনের মা দরজাটা খুলতেই তার সারা শরীর কেঁপে উঠল। পুতুলটি নিলয়ের সামনেই বসেছিল, কিন্তু সেটা আর আগের মতো ছোট্ট ছিল না। এটা এখন প্রায় একটা ছোট্ট শিশুর মতো হয়ে গেছে। তার চোখ দুটো লাল হয়ে জ্বলজ্বল করছে। হঠাৎ পুতুলটি নিজের মাথা ঘুরিয়ে নিলয়ের মায়ের দিকে তাকালো, একটা অশুভ হাসি দিল। তার পরক্ষণে বাতাস ভারী হয়ে গেল। পুরো ঘরটা কাঁপতে লাগলো। জানালার পর্দা উড়ে যাচ্ছিল, আলো নিভে গেল। নিতিনের মা ছুটে গিয়ে ছেলেকে কোলে তুলতে চাইলেন, কিন্তু হঠাৎ পুতুলটি নিজে থেকেই নড়তে শুরু করলো। তার ছোট্ট হাতগুলো নিলয়ের হাত চেপে ধরল। নিলয় চিৎকার করে উঠল, আমাকে ছাড়ো। নিতিনের বাবা দৌড়ে ঘরে ঢুকলেন, হাতে একটা পবিত্র তাবিজ। ওঝা আগেই বলেছিলেন, যদি কখনো পুতুলের আত্মা মুক্তি পাওয়ার চেষ্টা করে তাহলে এই তাবিজ ব্যবহার করতে হবে। নিতিনের বাবা কোনো কথা না বলে তাবিজটা পুতুলের শরীরে ছুঁয়ে দিলেন। সঙ্গে সঙ্গে একটা বিকট চিৎকার শোনা গেল, যেন কেউ আগুনে পুড়ছে। পুতুলটা ধীরে ধীরে গলে যেতে লাগলো, আর তার ভেতর থেকে একটা ছায়া বেরিয়ে এলো। সেটা নিলয়ের দিকে তাকিয়ে বলল, তোমরা আমাকে বিশ্বাস করনি, কিন্তু আমি আবার আসব। এরপরে এই ছায়াটা মিলিয়ে গেল, বাতাস থেমে গেল, আলো আবার জ্বলে উঠল, কিন্তু মেঝেতে পুতুলের শুধু পোড়া কাঠামো পড়ে রইল। পরদিন সকালে কবিরাজ এসে জানালেন, আত্মাটা এখান থেকে চলে গেছে, কিন্তু এটা শেষ নয়। এই ধরনের আত্মারা সময় মতো আবার ফিরে আসতে পারে। নিতিনের বাবা মা পুতুলের পোড়া অংশ একটা পবিত্র জায়গায় পুঁতে ফেললেন, যাতে আত্মাটি আর ফিরে আসতে না পারে। নিতিন এখনও মাঝে মাঝে রাতে অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে একটা ছোট্ট মেয়ে ফিসফিস করে বলে, আমি আবার আসব। নিতিন এখন বড় হয়েছে, কিন্তু স্বপ্নটা তাকে এখনও তাড়া করে বেড়ায়। পরের ঘটনায় চলে যাই। আমি আগেই বলে নিচ্ছি, ঘটনাটি একটু বড়দের, ব্যাপারটি ঠিক না বলে বোঝাতে পারছি না। যেটা হয়েছে আমার বন্ধুর সাথে ঠিক যেভাবে ঘটেছে সেভাবে লিখছি। সন্ধ্যা নামলো। আমি আর রিভা চলে গেলাম শৈলদিঘির মাঠটার পেছনে। মাঠের পাশেই জঙ্গল, সেখানে আছি আমরা দুজন, আর কেউ নেই। আজ আমাদের 1 বছরের সম্পর্ক পূর্ণতা পাবে। আমি রিভার কাঁধে হাত রাখি, ও হাতটা সরিয়ে দেয়। চোখ থেকে লজ্জা এখনো যায়নি ওর। ভীষণ লাজুকও, অথবা ভীষণ সেকেলে। ওকে এই পর্যন্ত আনতে আমার সত্যি খুব কষ্ট করতে হয়েছে। আমার বন্ধুরা তাদের সম্পর্কের এই ধাপ পার করেছেন অনেক আগেই।
অনেকে সম্পর্কে যাবার মাত্র 3 মাসের মধ্যেই বিছানায় পেয়েছে তার বান্ধবীকে। অনেকের বান্ধবী আবার নিজে প্রস্তাব দিয়েছে সম্পর্ক পাকা করার। কিন্তু নিতুর ব্যাপারটা আলাদা। সে কেন যেন এসব ব্যাপারে আগ্রহী না। আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি, অনেক সময় প্রলুব্ধ করেছি, সে রাজি হয় না। এসবের বাইরে কি সম্পর্কের কোনো মজা আছে? ব্যাপারটা মশলা ছাড়া তরকারি খাবার মতো ব্যাপার। তবু আজ সে এসেছে আমার চাপেই। আমি বলেছি, এবার আমায় আমার ইচ্ছা পূরণ করতে না দিলে ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। মেয়েটা আমাকে পাগলের মতো ভালোবাসে। প্রথমে নাই করেছিল সে, পরে 2 সপ্তাহ কথা বলা বন্ধ করে রেখেছিলাম। শেষমেশ রাজি হয়েছে। রাজি হবার পর আমি আরেক বিপদে পড়লাম। ওকে নিয়ে কোথায় যাব? আমার বন্ধুরা সদরে হোটেল ভাড়া করে কাজটা করতে। আমার কাছে তো অত টাকা নেই। বাবা মা খুব হিসেব করে টাকা দেন হাত খরচের জন্য। ওই টাকায় হোটেল রুম ভাড়া করা সম্ভব না। শেষে এই শৈলদিঘির মাঠটার কথা মনে পড়ল। সন্ধ্যার পর এখানে কেউ আসে না, অন্ধকার থাকে, কেউ এলেও আমাদের দেখতে পারবে না। শীতকাল, কুয়াশা পড়তে শুরু করেছে সূর্য ডুবতেই। সন্ধ্যার নীল আকাশ ছুঁয়ে অতিথি পাখিরা ফিরে যাচ্ছে তাদের বাসায়। আমি আর নিতু পাখিগুলো দেখি। নিতুর চোখে লজ্জা কাটে না। বাসায় বলেছে বান্ধবীর বাসায় যাবে জরুরি কাজে, তাড়াতাড়ি ওর ফিরতে হবে বাসায়। হাতে সময় বেশি নেই। আমি আস্তে করে রিভার দেখে আমার মুখটা বাড়িয়ে দেই। ও প্রথমে মুখ সরিয়ে নেয়। আমি ওর মুখটা 2 হাতে ধরি। কিছুক্ষণ অপলকে দেখি দুজনকে। সন্ধ্যার ছায়া পড়ে ওর মুখটা আবছা হয়ে আসে, কিন্তু ওর চোখ দুটো চিকচিক করে জ্বলতে থাকে, ভেজা চোখ। আমি ওর মুখে মুখ ডুবিয়ে দেই। আমাদের প্রথম কাছে আসা। ও আড়ষ্ট হয়ে থাকে, সাড়া দেয় না। আমি কিছুক্ষণ পর আমাকে সরিয়ে নেই। সে নিচের দিকে তাকিয়ে থাকে। হাতে সময় বেশি নেই। সন্ধ্যার ছায়া ঘনীভূত হয়। আমি রিভার শরীরে হাত রাখি। ও কেঁপে ওঠে। আমার হাত ধরে বলে, না প্লিজ না। আমি ওর বারণ শুনতে চাই না, শুনতে ইচ্ছে করে না। এত অপেক্ষার পর এই সময়টা পেয়েছি, এটাকে কি হেলায় হারানো যায়? আমি বলি, রিভার শোনো, তুমি আমাকে এভাবে বাধা দিচ্ছ কেন? আমরা যা করছি সম্পূর্ণ স্বাভাবিক। 2 প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে পরস্পরকে ভালোবাসলে যা করে আমরা তাই করছি। তোমার শরীর অপবিত্র হবে এমন কোনো কথা চিন্তাও করবে না। পবিত্র শরীর বলতে কিছু নাই। আমরা ক্ষুধা লাগলে খাবার খাই, খাবার খেলে শরীর অপবিত্র হয় না। তাহলে শরীরের চাহিদা মেটালে শরীর কেন অপবিত্র হবে? আমার কথায় রেভা চুপ করে থাকে। জানি ওর মনে একটা ঝড় চলছে, দ্বিধাদ্বন্দ্বের ঝড়। আমার নাগরিক কথায় ওর মফস্বল মন প্রভাবিত হতে চাচ্ছে, কিন্তু পারছে না। এতদিনের রীতিনীতি বাধা দিচ্ছে ওকে। আমি আবার বলি, এত ভেবো না। প্রথম একটু এমন লাগেই। প্রথম লজ্জাটুকু কেটে গেলে দেখবে সব ঠিক হয়ে যাবে। প্রথম লজ্জা প্রথম ভয়ের মতো। ওটা কেটে গেলে বাঁধ ভাঙা জোয়ার আসবে। তখন দেখবে নিজেকে সামলাতে পারবে না। রিভা আমার দিকে তাকায়। ওর মনের ঝড় বুঝি থেমেছে। আমি ওর চোখে এক চিলতে আমন্ত্রণ দেখতে পাই। আমি ওর সোয়েটার সরিয়ে ফেলি। এরপর ওর কামেজে হাত দেই। নরম মোলায়েম এমব্রয়ডারি কাজ করা সুতির কামেজ, হালকা হলুদ রং। দূর প্রান্তরে রাত নেমেছে, কুয়াশা ঘনিয়ে উঠেছে আরও। মাঠের ওপাশে থাকা স্কুলটা আবছা অন্ধকারে ঢেকে গেছে। বেগুনি আকাশে তারা ফুটে উঠেছে একটা দুটো। আমি আকাশ দেখি, রিভার দিকে আগাতে পারছি না। কি ব্যাপার? 100 বছরের দ্বিধা কি আমাকেও গ্রাস করলো? আমি রিভার দিকে তাকাই। ও 2 হাতে ওর শরীর আঁকড়ে ধরে বসে আছে। ঠান্ডা লাগছে মনে হয় মেয়েটার। আমার দিকে তাকিয়ে রিভা বলে, চারদিকটা কেমন একটু বেশি চুপচাপ না? চুপচাপ? হ্যাঁ চুপচাপ। চুপচাপ বলেই তো ওকে এখানে নিয়ে এসেছি। এখানে কেউ তো আসে না। সবার মনে এই জায়গাটা নিয়ে ভয়। এই মাঠের শেষ প্রান্ত থেকে পাশের সৃষ্টি সুপারি গাছের বন, এই পুরো জায়গাটাই নাকি ভুতুরে। এই জন্য সবাই এই জায়গায় এড়িয়ে চলে। অনেকে বলে সন্ধ্যার পর এই জায়গাটা নাকি এই পৃথিবী থাকে না, অন্য কোনো অজানা জগতের সাথে মিশে যায়। আমি এসব বিশ্বাস করি না। আমি আস্তে আস্তে রিভার দিকে এগোই। এর আগে আমার শরীরের পোশাকও সরিয়ে ফেলি। মাঠের ভেজা ঘাসে রিভাকে নিয়ে ঝুঁকে পড়ি। ওর মুখের স্পর্শ নিতে থাকি, ওর চোখের, নাকের, গলার, ঘাড়ের। সহসা রিভা বলে ওঠে, এই এই একটা মানুষ। আমি চারপাশে তাকাই, কই কেউ নেই। রিভা বলে, সত্যি বলছি, মাঠের ওপাশে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমি আবার রিভার দিকে নজর দিই। ওর মুখে মুখ ডোবাই। মেয়েটা আমাকে আঁকড়ে ধরে কাঁপতে থাকে। রিভা একটু একটু কাঁপতে থাকে, হয়তো শীতে নয়তো উত্তেজনায়। হঠাৎ ও কেমন কাঠ হয়ে যায়। আমি বলি, কি হয়েছে? ও বলে, ওই গাছের ওপর থেকে কে যেন আমাদের দেখছে। আমি বিরক্তি মুখে গাছের দিকে তাকাই, কই? এবারও কেউ নেই। আমি রিভাকে বলি, তুমি এমন করছো কেন? প্লিজ একটু স্বাভাবিক হও। রিভা বলে, সত্যি বলছি, আমি একজনকে দেখেছি। ও
আমি আমার কাজে মন দেই। অন্ধকার নেমেছে। মাঠের ওপাশের স্কুল বিল্ডিংটা এখন আর দেখাই যাচ্ছে না। আমরা মাঠের এক প্রান্তে, তার পাশেই বন। বনে অন্ধকার এসেছে অনেক আগেই। হাতে সময় বেশি নেই। আমি রিভার স্বাদ নিতে থাকি। ওর ঘ্রাণ নেই। আমার নাক, আমার মুখ ওর সারা শরীরে চষে বেড়ায়। আস্তে আস্তে রিভার সত্তাও ডুবতে থাকে। ও সাড়া দিতে থাকে। আর আমি বুঝি সময় চলে এসেছে। এখনই ওর মাঝে আমায় বিলীন হতে হবে। আর তখনই রিভার চিৎকার করতে থাকে। চিৎকার করতে করতেও বলে, মানুষ, মানুষ, ওখানে অনেকগুলো মানুষ। ওই বনের গাছগুলোর আড়াল থেকে আমাদের দেখছে। অনেকে অনেকে দেখছে আমাদের। আমি বনের দিকে তাকাই। ওখানে কেউ নেই। আমি রিভাকে শান্ত করার চেষ্টা করি। কেউ নেই ওখানে, কেউ নেই। লজ্জায় তোমার মনেই মানুষের ছবি তৈরি করেছে। তুমি পাপ করলে মানুষ দেখবে, এই ভয়টাই তোমার মন বাস্তবের মতো করে তোমার সামনে দেখাচ্ছে। সত্যি বলছি, ওখানে কেউ নেই। কিন্তু রিভা থামছে না। আগের মতোই চিৎকার করে যাচ্ছে, মানুষ, মানুষ। আমি এখনো দেখছি ওরা আস্তে আস্তে আগাচ্ছে আমাদের দিকে। আমরা পারবো না, ওদের থেকে বাঁচতে পারবো না। ওরা আমাদের মতো না। ওরা দেখতে একদম আমাদের মতো না। তারপর হঠাৎই রিভা স্টেরিয়া রোগীদের মতো কাঁপতে থাকে। কাঁপতে কাঁপতে বলতে থাকে, ওরা আসছে, ওরা আসছে। আমরা কেউ বাঁচবো না, কেউ না। রিভার মুখটা ভয়ঙ্কর হয়ে গেছে। ভয়ানকভাবে কাঁপছে ওর শরীর। ঝাঁকি খাচ্ছে। আর ওর চোখ, ভীষণ সুন্দর চোখ দুটো আর ওরকম নেই। চোখ উল্টে গেছে। চোখে এখন কেবল রয়েছে মণি। তারপর হঠাৎই রিভা থেমে গেল। এরপর হাসতে শুরু করলো। বিদঘুটে অদ্ভুত হাসি। সে হাসিতে ওর আগের সেই কমনীয়তা নেই। কঠিন কর্কশ সেই হাসি, যেন এক পুরুষ মানুষ আসছে। আর তারপরে সে অদ্ভুত কর্কশভাবে পুরুষের গলায় বলে উঠল, ওরা আমাদের কাউকে বাঁচতে দিবে না। ওর চোখ দুটো তখন উল্টানো, সাদা চোখ। আমি ওর থেকে একটু দূরে ছিলাম। ও আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। একটু আগে আমি যা করছিলাম, এখন সে আমার সাথেই তা করা শুরু করছে। আমার গা ঘিন ঘিন করে উঠল। আমি ওকে সরানোর চেষ্টা করলাম। ও সরল না। আরও শক্ত করে চেপে ধরল আমায়। ওর শরীরে তখন অনেক শক্তি, যেন আরও 10 জন মানুষের শক্তি ভর করেছে ওর ওপর। আমি শেষ চেষ্টা করি ওকে শক্ত করে চেপে ধরি আমার পা দিয়ে। এরপর গড়াতে গড়াতে বনের দিকে আগাই। আমাদের সামনে একটা গাছ, সৃষ্টি গাছ। সৃষ্টি গাছের সাথে ওর শরীরের বাড়ি খায়। আমি উঠে বসে ওর মাথা দুহাতে চেপে ধরি। এরপর সজোরে বাড়ি দিতে থাকি গাছের সাথে। ও পাগলের মতো হাসতে থাকে। হাসতে হাসতে ওর মাথা ফেটে চৌচির হয়ে যায়। রক্ত ঘিলু চারদিকে ছড়িয়ে পড়ে। ওর শরীরটি নিস্তেজ হয়ে ঢলে পড়ে গাছের পাশে। আমি উঠে দৌড়াতে থাকি। বাসায় পৌঁছে একদম শাওয়ারের নিচে ঢুকে যাই। নিজেকে ভেজাতে ভেজাতে ভয়ে কাঁপতে থাকি আমি। কি হলো এটা? কি হলো? এর কি কোনো ব্যাখ্যা পাওয়া যাবে কখনো? আমি বিছানায় এসে শুয়ে পড়ি। গা পুড়ে যাচ্ছে জ্বরে। বিছানার চাদরটা শরীরের উপর টেনে দেই। ফ্যান বন্ধ করে দেই। আমার পায়ের দিকে জানালা। জানালা দিয়ে হু হু করে বাতাস আসছে। জানালা লাগাতে হবে, নইলে ঠান্ডা লাগা কমবে না। আর তখনই আমি দেখি রিভা জানালার ওপাশে দাঁড়িয়ে। ওর মাথা ফেটে যাওয়ার আগে যেমন ছিল ঠিক তেমন। ভয়ঙ্কর মুখ, মুখে অদ্ভুত হাসি। আমি বুঝতে পারি ওটা আমার স্বপ্ন না, জ্বরের ঘোরের কল্পনাও না। রিভা এসেছে, সত্যি এসেছে। এসে দাঁড়িয়ে আছে জানালার ওপাশে আমার বারান্দায়। রিভা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আমার দিকে। চোখের মনে নেই। চোখটা সাদা, ভীষণ সাদা। ঘটনাটি একটু অন্যরকম, কিন্তু মেয়েটিকে আর পাওয়া যায়নি সেদিনের পর থেকে। এই আমার বন্ধু সজল এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার ঠিক পরের দিন মারা যায় গলায় দড়ি দিয়ে। পরের ঘটনায় চলে যাচ্ছি। ঘড়ির দিকে চোখ যেতেই আমার বুকের ভেতরটা ধুক করে উঠল। রাত 11টা বেজে 56 মিনিট। আর কিছুক্ষণের মধ্যে 12টা বেজে যাবে। অথচ আমার খেয়ালই ছিল না ব্যাডমিন্টন খেলতে খেলতে কখন এত রাত হয়ে গেল। রাত 11টা 59 মিনিটে আমি নিজের মোটরসাইকেল স্টার্ট দিয়ে তাই রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম একটা অদ্ভুত কাণ্ড। বিশাল মাঠের মাঝে অনেকে মিলে ব্যাডমিন্টন খেলছে। তবে সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, এরা কেউ কোনো কথা বলছে না, শুধু মুখ দিয়ে শব্দ করছে। সেটা আমি এত দূর থেকে বুঝতে পারছি না ঠিক মতো। আমার মনে হঠাৎ একটা অনাকাঙ্ক্ষিত ইচ্ছে জাগলো। সেটা হলো তাদের সাথে ব্যাডমিন্টনের একটা ম্যাচ খেলতে। আমি তাদের দিকে এগিয়ে গেলাম। তাদের কাছে গিয়ে আমি বললাম, ভাইরা, আপনাদের সাথে আমি কি একটা ম্যাচ খেলতে পারি? আমি দেখলাম আমার প্রশ্ন শুনে তারা তাদের রানিং ম্যাচ রেখে আমাকে একটা সাইডে হাত ইশারায় যেতে বলল। আমি বুঝে নিয়েছিলাম তারা সম্মতি প্রকাশ করেছে এবং আমাকে তাদের দলে নিয়েছে। কিন্তু তাদের ব্যাডমিন্টন কোডের কেউ কোনো কথা আমার সাথে বলছিল না দেখে আমার খুব অদ্ভুত লাগছিল। যা হোক, আমি তাদের সাথে খেলতে আরম্ভ করে দিলাম। আমি খেয়াল করে দেখলাম পয়েন্ট হলে তারা হাত ইশারায় নিজেদের মধ্যে কিছু একটা ভাষা আদান প্রদান করত, আর আউট হলে মুখে শব্দ করত।
এভাবে জানি না আমি কতক্ষণ খেলেছি। হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় সবকিছু স্তব্ধ হয়ে গেল সাথে সাথে, যেন নিশীথে একাকিনী বিরাজ করছে সর্বত্র। আমি তৎক্ষণাৎ মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে দেখি কেউ নেই। ডানে তাকিয়ে দেখি কেউ নেই, বামে তাকিয়ে দেখি কেউ নেই। পেছনে তাকিয়ে যা দেখলাম তাতে আমার আত্মারাম খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। দেখি একটা বেশ বড় আর পুরনো কালীর মূর্তি। আমি সাথে সাথে সেখান থেকে আমার মোটরসাইকেলের দিকে দৌড়ে গেলাম। গাড়ি স্টার্ট দিয়ে দেখি গাড়িটা স্টার্ট নিচ্ছে না। আমার আর বুঝতে বাকি রইল না এখানে কোনো গন্ডগোল রয়েছে। বহু চেষ্টার পর আমার মোটরসাইকেলটা স্টার্ট নিল। আমি গাড়িতে বসে কিছু দূর এগোতেই গাড়ি আবার বন্ধ হয়ে গেল। আমি দেখছি এই প্রচণ্ড শীতেও ভয়ে আমার শরীর ঘেমে একাকার হয়ে গেছে। তারপর অনেক চেষ্টা করেও গাড়ি আর স্টার্ট দিতে পারিনি। সেলফ নেয় কিন্তু আবার থেমে যায়। এভাবে চেষ্টার ফলে আমার শরীরের শক্তিও কমে যায়। আমি মোবাইল ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত 2টা বাজে, কিন্তু আমি তো এই কিছুক্ষণ আগেও দেখলাম রাত 12:30 বাজে। তাহলে কিন্তু আমি এতক্ষণ ধরে গাড়ি চালু করার চেষ্টা করছি। আমি ভয়ে তখন গাড়ি ছেড়ে দৌড় দেই, কিন্তু দৌড়ের মাঝে হঠাৎ কিছু একটার সাথে হোঁচট খেয়ে ওখানে পড়ে অজ্ঞান হয়ে যাই। জানি না কতক্ষণ পরে আমার জ্ঞান ফিরেছে। চোখ খুলে দেখি মোবাইলটা আমার থেকে কয়েক হাত দূরে ছিটকে পড়ে আছে। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় দেখলাম একটা প্রকাণ্ড বটগাছ। দৌড়ের সময় এরই সাথে ধাক্কা লেগে হয়তো আমি পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি মোবাইলটা হাতে নিয়ে আবারও কিছু দূরে দাঁড়িয়ে থাকা আমার মোটরসাইকেলের কাছে যাচ্ছিলাম। ঠিক তখন মনে হলো কেউ যেন বটগাছের সমস্ত পাতা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়াচ্ছে, কিন্তু পিছনে ঘুরে দেখার সাহস আমার নেই। আমি মনে মনে যা পারছি সূরা পড়ার চেষ্টা করছি, কিন্তু ভয়ের কারণে কোনো সূরাই আমার আর ঠিকভাবে মনে পড়ছিল না। আমি কোনো মতে গাড়ির কাছে এসে গাড়ি স্টার্ট দিলে সাথে সাথে গাড়ি চালু হয়ে যায়, কিন্তু সেখান থেকে মেইন রোডে ওঠার পরে গাড়িটা আবার বন্ধ হয়ে যায়। আমি ধরেই নিয়েছিলাম আজ আমার শেষ দিন। আমি মনে মনে সব কিছু ভুলে আল্লাহকে ডাকার চেষ্টা করছি। একসময় ফজরের আজান আমার কানে আসলো। আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছিলাম আজানের সময় কোনো অপশক্তি তাদের শক্তি ব্যবহার করতে পারে না। মনে সাহস নিয়ে আমি গাড়িতে সেলফ দিতেই গাড়ি স্টার্ট হয়ে যায়। আমি গাড়ি চালিয়ে সোজা আমাদের বাড়ির সামনে এসে আবারও জ্ঞান হারাই। এরপর যখন চোখ খুললো আমি তখন বিছানায় শোয়া। আমার পাশে আমার মা আর বড় বোন বসে আছে। ওদের কিছু জিজ্ঞেস করতে যাব তার আগেই আমার বড় বোন বলতে শুরু করে আমার বাড়িতে না ফেরার চিন্তায় তারা ঘুমাতে পারেনি। ফজরের আজানের পর যখন গাড়ির আওয়াজ তাদের কানে যায় তখন দৌড়ে নিচে নেমে এসে দেখে গাড়ি সমেত আমি মাটিতে পড়ে আছি। এরপর ধরাধরি করে তারা আমাকে বিছানায় শোয়ায়। এরপর 7 দিন কেটে গেছে। আমার আজ শরীর থেকে জ্বর সেরেছে। এতদিনের জ্বরে আমার শরীর তাই দুর্বল হয়ে পড়েছে। বিকেলের দিকে আমি দোতলার বারান্দায় একা বসে আছি। আমার সাথে কেউ নেই। সন্ধ্যা গড়িয়ে আসার পর আমি দেখতে পেলাম আমাদের বাড়ি থেকে কিছুটা সামনে এগিয়ে একটা নারিকেল গাছ আছে। সেটায় কেউ একজন দ্রুত গতিতে উঠে পড়ল। তবে ভয় এবং রহস্যের বিষয় হলো সেখানে শুধু সাদা কাফনের কাপড় ছাড়া আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। মাকে তাই ডাক দিলে তিনি এসে দেখে সেখানে কিছুই নেই। তবুও আমার মায়ের মনে ভয় ছিল এই বিষয়টা নিয়ে, তাই আমাকে সেই রাতে এই এলাকার হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর আমাকে বেশ সময় নিয়ে পর্যবেক্ষণ করার পর বলে সেই রাতে তোমাকে যারা ভয় দেখিয়েছিল তারা খুব দুষ্ট জিন ছিল। এরা তোমাকে ছাড়তে চাইছে না। একটা কথা বলে রাখি, আমি দেখতে খুবই সুদর্শন। হুজুর আমাকে বলছেন তোমাকে তারা যেভাবে হোক সাথে নিয়ে যাবে। এটা শুনে আমার মা স্তম্ভিত হয়ে রইলেন কিছুক্ষণ, তারপর হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমি তখন কি করব কিছুই মাথায় আসছিল না। এক পর্যায়ে হুজুর আমার মাকে সান্ত্বনা দিয়ে বলেন, মাগো তুমি কেঁদো না, আল্লাহর উপর ভরসা রাখো। তারপর তিনি আমার দিকে ঘুরে বললেন, তোমাকে আমি বাঁচাতে পারি, তবে এতে তোমার কিছু না হলেও আমার প্রাণ সংকট হতে পারে। কিন্তু আমি সেসব পরোয়া করি না। আল্লাহ আমাকে যে জ্ঞান এবং শক্তি দিয়েছে সেটা হয়তো এই দিনের জন্যই। এটা শোনার পর আমি নিজের ওপর কিছুটা ভরসা ফিরে পাই। হুজুর বললেন, আমি তোমাকে 2-1 দিনের ভেতর খবর দেব। তুমি তোমার মাকে সাথে নিয়ে আমি যেখানে বলবো সেখানে চলে যাবে। সাথে করে অবশ্যই তোমার পরিবারের অন্য কাউকে আনতে হবে যে খুব কামেল ব্যক্তি। তোমার যদি ভাই বোন থাকে তবে তাদের বাড়িতেই থাকতে হবে। যাবতীয় পরামর্শ সাথে নিয়ে আমরা সম্মতি জানিয়ে হুজুরের কাছ থেকে বিদায় নিলাম। বাড়ি ফিরে ভাবতে লাগলাম আমাদের পরিবারে এরকম কামেল ব্যক্তি আছে। আমার বাবা ধার্মিক ছিলেন, কিন্তু তিনি মারা গেছেন আমরা ছোট রেখেই। আমাদের বাপ মরা পরিবারের হাল তখন থেকে আমার মাই নিজে হাতে তুলে নিয়েছে। আমাদের কাপড়ের ব্যবসা ছিল আর সেটাই মা চালু রাখে। এসব ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল আমার বড় চাচা যিনি ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করে। ইচ্ছা না থাকলেও তাকে খবর দিয়ে আনতে হচ্ছে, কারণ আমার জীবন বিপন্ন অবস্থায়। বড় চাচা আমাকে ছোট থেকেই অনেক আদর করতেন, এখনও করেন, কিন্তু তিনি সবসময় যেহেতু ঢাকায় থাকেন তাই আমাদের সাথে খুব একটা যোগাযোগ নেই। তিনি খুব ধার্মিক একজন মানুষ। আল্লাহর ওপর তার বিশ্বাস প্রবল এবং তিনি সবসময় আমল করেন। পরদিন সকালে তিনি এলেন, চাচাকে সব ঘটনা খুলে বললাম। তিনি শোনার পর আমাকে বললেন চিন্তা না করার জন্য। ওই দিন রাত্রে আমি ঘুমাতে পারিনি।
আমার বোন আর মা কেউই না। তারপর নির্ঘুম রাত কাটিয়ে সকালের দিকে ভোরবেলা উঠে পড়লাম। নামাজ পড়ে অপেক্ষা করতে লাগলাম হুজুরের ডাকের জন্য, কারণ তিনি আমাকে আজই একটা খবর দিবেন বলেছিলেন। বেশ বড় একটা পুকুরের কাছে একটা ডিঙি নৌকা বাঁধা। 3 জন বলশালী লোক দাঁড়িয়ে হুজুরের সাথে কথা বলছেন। হুজুর তাদের বললেন, আমি পুকুরে নামার পর কিছু আমল করব, তখন অতি প্রাকৃত কারণে পরিবেশের পরিবর্তন ঘটতে পারে। হুজুর একটা স্টিলের বাটিতে পড়া তেল রেখে পুকুরে নামার আগে বললেন, আমার পুকুরে থাকা অবস্থায় কেউ যেন পুকুরের ধারের কাছেও না আসে। আর আমি মুখ দিয়ে শব্দ করার পর আমাকে সঙ্গে সঙ্গে ডিঙি নৌকা করে পুকুর থেকে উঠিয়ে আনবে। সাথে সাথে আর যদি দেখো আমি অজ্ঞান হয়ে গেছি, তাহলে এই পড়া তেল আমাকে মালিশ করবে। আমি দেখলাম সেই 3 জন বলশালী লোক তাতে সম্মতি জানিয়ে ডিঙি নৌকায় উঠে প্রস্তুতি নিল। ইতিমধ্যে অনেকে এসে জড়ো হয়েছে এই দৃশ্য নিজ চোখে দেখার জন্য। হুজুর তাদের সবাইকে সাবধান করে পানিতে নেমে পড়লেন এবং 2 হাতের নিচে কলাগাছের ভেলা নিয়ে মাঝ পুকুরে চলে গেলেন। দূর থেকে সবাই তখন আগ্রহের দৃষ্টি নিবন্ধন করে আছে। এভাবে 5-7 মিনিট কাটার পর হঠাৎ পুকুরের শান্ত পানিতে বিশাল বড় বড় ঢেউ উঠতে দেখা গেল। আমার সাথে তখন আমার মা আর চাচা দাঁড়িয়ে, তারা অবাক হয়ে এই দৃশ্য দেখছে। আমার ভয়ে শরীরে কাঁপুনি উঠে গেল। টানা অনেকক্ষণ ধরে পানিতে থাকার পর হুজুর মুখ দিয়ে একটা শব্দ করলেন। সাথে সাথে হুজুরকে পুকুর থেকে ডাঙায় নিয়ে এসে সেই 3 জন লোক সেই পড়া তেল মালিশ করতে লাগলো। কিছুক্ষণ পর হুজুর স্বাভাবিক হলেন, তিনি জ্ঞান হারাননি। তবে বোঝা গেল এতক্ষণ পুকুরে থাকতে থাকতে অনেকটা ধকল গিয়েছে হুজুরের উপর দিয়ে। আমার চাচার কাজ ছিল একটা সম্পূর্ণ সাদা আর সম্পূর্ণ কালো মুরগি জবাই করে। তিনি এই কাজটা করলেন। হুজুরের বলা মুরগির সন্ধান করতে করতে এক পর্যায়ে একজনের বাড়িতে একটা সম্পূর্ণ সাদা মুরগির দেখা পেলাম, কিন্তু সেই মুরগি আনতে যে কসরত করতে হয়েছে তা আর কি বলবো। অবশেষে সম্পূর্ণ সাদা মুরগি পাওয়ার পর আল্লাহর রহমতে সম্পূর্ণ কালো মুরগিও পেলাম। আমাদের মুরগির খোয়ারে সেই সম্পূর্ণ কালো মুরগিটা ছিল। আমার বোন সম্পূর্ণ রিচুয়ালের সময় বাড়িতে উপস্থিত ছিল। শেষ বেলায় সিদ্ধান্ত, হুজুরকে আমরা বাড়িতে নিয়ে আসলাম বাড়িটাকে বাঁধিয়ে দেওয়ার জন্য, আর তাকে আমার জীবন রক্ষার মাধ্যম হওয়ার জন্য হাদিয়া দিতে চাইলেও তিনি তা নেননি। শুধু বলেছিলেন, আমি পুকুরে সেই জিনের উপস্থিতি পাওয়ার পর তার সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ি। কিছুতে ওই জিনকে তোমাকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু আমি তো জানি আমাকে কি করতে হবে, আর আমি তাই করলাম। তারপর অনেক দিন পেরিয়ে গেছে, আমাদের আর কোনো সমস্যা হয়নি। কিন্তু একটা ঘটনা আমাকে খুব করে ভাবিয়েছে আর কষ্ট দিয়েছে। আমাকে জিনের হাত থেকে যিনি নিজের জীবন বিপন্ন করে বাঁচিয়েছিলেন, তিনি আজ 1 সপ্তাহ আগে মারা গেছেন। আমি তার জানাজায় অবধি যেতে পারিনি, কারণ খবরটা আমি পেয়েছি গতকাল। আমরা 1 মাসের মতো ঢাকায় ছিলাম। তারপর বাড়ি ফিরে এই দুঃসংবাদ জানার পর আমি সহ আমার পুরো পরিবার শোকাহত। তবে হঠাৎ করে যে তথ্য আমি সহ আমার পুরো পরিবারের মধ্যে চিন্তা এবং ভয়ের উদ্বেগ সৃষ্টি করে, সেটা ছিল গত বছর ঠিক যে দিনটায় হুজুর আমাকে জিনের হাত থেকে বাঁচিয়েছিল, এবছর ঠিক ওই দিনটাতেই হুজুর মারা যায়। আমাদের আশপাশের ঘটনাগুলো খুব অদ্ভুত হয় মাঝে মাঝে। কেউ কেউ ভাবে এগুলো বানানো গল্প, আবার কেউ কেউ ভাবে এসব অন্যের থেকে গল্প চুরি করে নেয়া। ভাই, সব কিছুই বাস্তব। যাদের সাথে ঘটে তারাই কেবল জানে তাদের অবস্থা কীরকম হয় তখন। আর এসব গল্প আপনাদের থেকেই পাওয়া, আপনাদের নিজের লেখা গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।